আর কখনো দাবিদার রাষ্ট্র হবে না বাংলাদেশ। জুলাই জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট ফেরানোর পরিকল্পনা থেকে অস্থিরতা তৈরির চেষ্টা কিনা প্রশ্ন। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দেশ জুড়ে নানা আয়োজন। জুলাই শহীদদের কবর জিয়ারত, বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক পরিবেশনা। আমরা যে আশা আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি সেটা পূরণ করার দিকে আমাদের যে রাস্তা সেটা অনেকটা সুগম হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে এই দিনটার এসেছিল সেই উদ্দেশ্যটা যেন পূরণ হয়। স্বৈরাচারের মতো ক্ষমতা কুক্ষিগত করতে চায় সরকার, অভিযোগ 11 দলীয় জোটের। গণভোটের রায় বাস্তবায়ন না করলে পালানোর পথ পাবে না বিএনপি, হুঁশিয়ারি নেতাদের। গণভোটের কোন রায় মেনে নেন, 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জুলাই এক কাতারে এনেছিল সব শ্রেণী পেশার মানুষকে। পালানোর আগে গোপন নেটওয়ার্ক আর ভুয়া এনআইডিতে তোলা নম্বরে যোগাযোগ সেরেছিলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে অল্টারনেশনে তার গণভবন অ্যাভেলেবল নেট ছিল, সে আউট অফ দ্য নেট ছিল না। উনি কনফিগার করে ওনার হাই স্পিড নেট এনজয় করছে ওনার গণভবন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শিবির মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা। গতকালের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের গণজামায়াত। তিস্তার পানি বেড়ে প্লাবিত নীলফামারীর নিম্নাঞ্চল। ভারতে বৃষ্টি কমলেও প্লাবিত আসামের বিস্তীর্ণ এলাকা। কেরালায় মৃতের সংখ্যা বেড়ে 20। দর্শক, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সাথে আমি আছি রাহেলা জ্যোতি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার থাকছে পুরো খবর। বাংলাদেশ আর কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না জানিয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেনি। আইনের শাসন নিশ্চিতেই অভ্যুত্থানে হতাহতের প্রতিটি ঘটনার বিচার জরুরি বলেও মনে করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী জানান, শহীদদের কাঙ্ক্ষিত দেশ প্রতিষ্ঠায় স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে। তবে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা তৈরির প্রচেষ্টা করছে। বিস্তারিত সাইফুদ্দিন রাবিনের রিপোর্টে। ঠিক 2 বছর আগে 24-এর 5 আগস্ট এমন মেঘলা দিনে গণভবন অভিমুখে ছিল লাখো জনতার ঢল। নিজের অধিকারের জন্য বুক চিতিয়ে দাঁড়ানো সাহসী মুখগুলো সেদিন রক্তের বিনিময়ে পেয়েছিল মুক্তির স্বাদ। কত কত প্রাণ ত্যাগ আর হারানোর বীরত্ব গাথায় মেশানো ছাত্র জনতার অভ্যুত্থান, সেটি স্মৃতি ধরে রাখতেই গণভবন রূপান্তর হল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। সকালে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে ঘুরে দেখেন শহীদদের সব স্মৃতিচিহ্ন, বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক, সব যেন আন্দোলিত করে প্রত্যেককে। ঠিক বছর 2 আগেও এটি ছিল গণভবন, বাংলাদেশের সরকার প্রধানের বাসভবন। যে সরকার প্রধান নির্বাচিত হওয়ার কথা ছিল জনগণের প্রত্যক্ষ ভোটে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু 2014, 18 এবং 24-এর মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন এই বাংলাদেশকেই নিয়ে যায় এক অনিবার্য গণ অভ্যুত্থানের পথে। একটি সাধারণ কোটা আন্দোলন থেকে 36 দিনের যে রক্তে রঞ্জিত ঘটনা প্রবাহ, তাই বাংলাদেশে নতুন সম্ভাবনার উদয় ঘটায় এবং গণভবন হয়ে ওঠে জুলাই স্মৃতি গণ অভ্যুত্থান জাদুঘর। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও
জাদুঘরের উন্মুক্ত প্রাঙ্গণে শহীদ আনাসের মাকে সান্ত্বনা দিতে পারে এমন সাধ্যকার? উদ্বোধনী পর্বের বক্তব্যে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাই বললেন, তাৎক্ষণিক ইতিহাস থেকে ভবিষ্যৎ রচনা করেছে এই স্মৃতি জাদুঘর। একবার হলো আসবে, সপরিবারে আসবে, নিজে আসবে, বন্ধুবান্ধব নিয়ে আসবে এবং কিছু সময় কাটানো এবং চিন্তা করার জন্য কেন এটা হলো, কিভাবে হলো, এটা কি আরও হবে নাকি এখানেই সমাপ্তি করবো আমরা, এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে, আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ ১.৫ দশকে ফ্যাসিবাদী সরকারের শাসনে গুম খুনের শিকার হয়েছিল দেশের জনগণ। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যার মতো বর্বর আচরণ ইতিহাসে বিরল। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। আমি আশা করি এই জাদুঘর শুধুমাত্র 2024 সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। প্রধানমন্ত্রী আশ্বাস দেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতের প্রতিটি ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারের। যারা হতাহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। এই জাদুঘর কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না বলেও জানান তারেক রহমান। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। প্রধানমন্ত্রী জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সহায়তা করার বিষয়ে সরকার আন্তরিক। শহীদদের নামে নিজ নিজ এলাকায় কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণের ঘোষণাও দেন তারেক রহমান। এই বাংলাদেশ আর কখনোই তাবিদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে ওপেন ইয়ার কনসার্ট বর্ষা বিপ্লবের গান। সেখানে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। আজকের এই বিশেষ আয়োজনে কারা কারা পারফর্ম করতে যাচ্ছেন এবং দর্শকরা কি ঠিকঠাকভাবে উপভোগ করতে পারবেন কিনা এই কনসার্ট, আমাদেরকে সেখানকার বিস্তারিত জানাবেন। যদি দর্শকরা যাতে ঠিকঠাকভাবে উপভোগ করতে পারেন গোটা আয়োজনটা, সেই জন্যই কিন্তু গতকাল থেকেই মানিক মিয়ার পুরো এই পাশের যে রাস্তাটা সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে প্রস্তুতির জন্য। 3টার সময় শুরু হওয়ার কথা, এখনো পর্যন্ত আসলে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে সাউন্ডগুলো চেক দেওয়া হচ্ছে, মিউজিকগুলো বাজিয়ে দেখা হচ্ছে। তাছাড়া আজকে যেহেতু ছুটির দিন, ইতোমধ্যে আগেভাগে বেশ কিছু সংখ্যক মানুষ কিন্তু জড়ো হয়ে গিয়েছেন এখানে। অনেকে তাদের সন্তানদেরকে নিয়েও এসেছেন, দেখতে পেলাম তারা কনসার্ট দেখাতে চান বাচ্চাদের। 3টার দিকে শুরু হওয়ার কথা। এরই মধ্যে যে অতিথিরা বসবেন সামনের মঞ্চের সামনে, সেই আসনগুলো ঠিকঠাক করে দেওয়া হয়েছে। স্পিকার থেকে শুরু করে যেই মঞ্চ যেখানে আসলে মূল অনুষ্ঠানটি হবে সেটিও প্রস্তুত। 3টা থেকে বর্ষা বিপ্লবের গান যেটি শুরু হবে সেটি আসলে মনসুন কালচার অ্যালায়েন্স এই আয়োজকদের আয়োজনে পুরোটা অনুষ্ঠান পরিচালিত হবে এবং এখানে গান গাইবেন কিন্তু বেশ কিছু সংখ্যক কনসার্টে যারা গান গাইবেন। আর্টসেল থাকছে, শিরোনামহীন থাকছে, একই সঙ্গে কুড়ে ঘর, নাহিদ অ্যান্ড মিউজিশিয়ানও থাকবেন। এছাড়া একক সঙ্গীত পরিবেশনেরও ব্যবস্থা রয়েছে। সেখানে আসিফ আকবর, র্যাপার সেজান তারা কিন্তু থাকবেন। র্যাপার সেজানের কথা তো জানেন, যদি র্যাপার সেজান জুলাইয়ের সময় খুব একটি বিপ্লবী গান গেয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। এই যে
কনসার্টটি সেটি আসলে মূল মন্ত্র বা মূল থিমই হচ্ছে জুলাইয়ের যেই মুক্তিকামী মানুষের যে কণ্ঠ ছিল, জুলাই সম্পর্কে মানুষের যে একটি বদ্ধমূল ঐক্যবদ্ধতার একটা জায়গা ছিল, সেই জায়গাটি আবারও মানুষের মধ্যে সেই চেতনাকে আবারও উজ্জীবিত করাই এই মঞ্চের মূল লক্ষ্য, এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। এবং সেখানে যেই সঙ্গীতগুলো পরিবেশন হবে সেগুলো কিন্তু আসলে জুলাই সংক্রান্ত, জুলাইয়ের সময় যেই সঙ্গীতগুলো বা যেই মিউজিক বলতে পারি বা যে পরিবেশনাগুলো মানুষের মনে বিপ্লবের চেতনাকে উস্কে দিয়েছিল এবং একই সঙ্গে মানুষকে উজ্জীবিত করে রেখেছিল, সে সমস্ত গানই হয়তো আমরা শুনতে পাবো। তবে কিছুক্ষণ আরও অপেক্ষা করতে হবে, 3টায় সময় দেওয়া, হয়তো আরও কিছুক্ষণ দেরি হতে পারে। তবে প্রস্তুতি একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, বলা চলে প্রস্তুতিও প্রায় শেষের দিকে। ঐশী, আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার, এমন মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে 11 দলীয় ঐক্যর সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশের 70% জনগণের গণরায়কে উপেক্ষা করলে পালানোর পথ পাবেন না বিএনপি। এ সময় তিনি বলেন, শিক্ষাঙ্গনে নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ ফিরে এসেছে। নেতাকর্মীদের নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন জামায়াত আমির। এর আগে কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংস্কারের গুরুত্ব। দাবি করেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়নে পিছু হাঁটছে। অতীত স্বৈরাচারী সরকারের মতো ক্ষমতা কুক্ষিগত করতে চায় তারা। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70% মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে তাদেরকে অপমানজনকভাবে পালাতে হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে নানা কর্মসূচি। সকালে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এ সময় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, জনগণের জীবনমানের উন্নয়ন, শান্তি শৃঙ্খলা ফেরানো এবং সকল ধরনের বৈষম্য দূর করতে মানুষ জুলাই বিপ্লব করেছে। বিএনপি সেই স্বপ্ন পূরণে কাজ করছে। বিএনপি সকল অংশীজনের সাথে আলাপ আলোচনা করে, সবার সাথে মত বিনিময় করে প্রতিটি সংস্কার প্রস্তাব যেটা প্রয়োজন সেটা সংবিধান সংস্কারের মাধ্যমে অবশ্যই, সংশোধনের মাধ্যমে অবশ্যই তারা গ্রহণ করবে। রংপুরে 36 জুলাই চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংসদ সদস্য সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় শহীদ পরিবারদের সংবর্ধনা প্রদান এবং আলোচনা সভা। সেখানে গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সব সংস্কার নিশ্চিত করে বিচারের দাবি জানান বক্তারা। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারের পেকু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ ওয়াসিম আকরামের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আরও অনেকেই। ধন্যবাদ। খুলনায় বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা। এ সময় তারা বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বৈষম্য মুক্ত হবে, এটাই তাদের প্রত্যাশা। এছাড়া দিনটি উপলক্ষে রক্তদান কর্মসূচি, শহীদদের কবর জিয়ারত, আলোচনা সভা, বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। আজকে এই 2 বছরে এসে আমরা আমাদের আশা আকাঙ্ক্ষার অনেকটাই পূরণ করতে পারিনি, তবে আমরা যে আশা আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি সেটা পূরণ করার দিকে আমাদের যে রাস্তা সেটা অনেকটা সুগম হয়েছে। আমরা চাই যে উদ্দেশ্য নিয়ে এই দিনটার এসেছিল সেই উদ্দেশ্যটা যেন পূরণ হয়।
জুলাই গণ অভ্যুত্থানে দিবস উপলক্ষে নাটোরের শহরে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা দেয়া হয় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের। আলোচনা সভায় জুলাই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। এছাড়া দিনটি উপলক্ষে রাজবাড়ী, মাগুরা, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালিত হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামীর বাংলাদেশকে গণ অভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে, এমনটা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দেন তিনি। দীর্ঘদিন রাজপথে থাকা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে বিভক্ত না হওয়ার আহ্বানও জানান মন্ত্রী। বলেন, বিএনপি সরকারের মাধ্যমে দেশে পরিবর্তনের অধ্যায় শুরু হয়েছে। এ সময় জুলাই শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জুলাই শহীদ ও যোদ্ধাদের ভুলে যায়নি সরকার। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়েই মোকাবেলার হুঁশিয়ারি দেন তিনি। সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব, জুলাই সনদকে বাস্তবায়ন করব। দেশকে আবারও হুমকির মুখে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টা যদি করা হয়, তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করব। জুলাই গণ অভ্যুত্থান দিবসে বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 10 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ক্যাম্পাসে র্যালি বের করে শিবির। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেন, র্যালিতে বহিরাগতদের উপস্থিতি রয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাধে সংঘর্ষ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আশিক আহমেদ অভিযোগ করেন, শিবির বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে মিছিল করেছে। বহিরাগতদের ছাড়া কর্মসূচি পালনের অনুরোধ করলে শিবিরের নেতাকর্মীরা হামলা চালায়। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু অভিযোগ করেন, জুলাই গণ অভ্যুত্থানের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় ছাত্রদল। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, ক্যাম্পাসের এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? যদি সকালে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পরে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে রয়েছে এবং ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান করছেন। তবে শিবিরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাউকে সংঘর্ষের পরে আর ক্যাম্পাসে দেখা যায়নি এবং ছাত্রদল এবং ছাত্র শিবির দুই পক্ষই কিন্তু তারা অভিযোগ করেছেন, দাবি করেছেন যে একে অপরের উপরে কোনো ধরনের উস্কানি ছাড়াই হামলা করেছে এবং তাদের অন্তত 10 জন আহত হয়েছে এবং আহতদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য এবং প্রক্টোরিয়াল বডি বিষয়টি দেখছেন। তারা জানিয়েছেন যে দুই পক্ষের পক্ষ থেকেই তারা অভিযোগ পেয়েছেন উস্কানি ছাড়া হামলা করে আহত করার, তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং ছাত্রদল বলছেন যে একটি সকল ছাত্র সংগঠনেরই এই ক্যাম্পাসে রাজনীতি করার অধিকার আছে, র্যালি করা বা মিছিল করার, তবে প্রকাশ্যে এবং যারা যে দল করে সেই দলের ব্যানারে। তবে কেউ বহিরাগতরা এই ক্যাম্পাসে ঢুকতে পারবে না বলে ছাত্রদল জানিয়েছে এবং তারা বলছেন তাদের যে কর্মসূচি সেটাও কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত তারাই শুধু কিন্তু কর্মসূচিতে অংশ নিতে পারছেন। তবে শিবির বলছেন তাদের কর্মসূচিতে আসলে বহিরাগত কেউ ছিল না, শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা শিবিরের সাথে বর্তমানে জড়িত আছে বা শিবিরের রাজনীতির সাথে বিগত দিনেও ছিল তারাই অংশ নিয়েছিলেন এবং ছাত্রদল অনেকটা উস্কানিমূলকভাবেই তাদের উপরে হামলা করেছে। জ্যোতি। কাউসার, আপনাকে ধন্যবাদ। রাজধানীর তিতুমির কলেজে এনসিপির ছাত্র শক্তির নেতাকর্মী ও ছাত্রদলের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, সেখানকার পরিস্থিতি, সার্বিক যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। যদি প্রথম বিষয় হচ্ছে
পরিস্থিতি পুরোটা স্বাভাবিক। স্বাভাবিক এই জন্য বলছি যে যেহেতু আজকে ছুটির দিন, এই কলেজের কয়েকটি প্রোগ্রাম ছিল সেগুলো আসলে সকালবেলার মধ্যে শেষ হয়ে গিয়েছে এবং এখন তো দুপুর 2:30টার মতো বাজে প্রায়। তো সেই জন্য আসলে ক্যাম্পাসে যে শিক্ষার্থী বা শিক্ষার্থীদের যে ভিড় থাকবার কথা বা সেটি আসলে নেই। বরং আমরা শুরুতেই যখন এসেছি তখন গেটে দেখেছি যে ছাত্র দলের কয়েকজন নেতাকর্মী তারা গেটে অবস্থান নিয়েছেন বা সেখানে তারা বসে আড্ডা দিচ্ছেন। যদিও গেল 10 মিনিটের মধ্যে তারাও আসলে এখান থেকে চলে গিয়েছেন। এর বাইরে যে হামলা বা সেই সংঘর্ষ যে ঘটনাটি বলা হচ্ছে সেই বিষয়ে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। সাধারণ শিক্ষার্থী কয়েকজনকে পেয়েছিলাম, তারা বলছিলেন যে তারা এমন কিছু জানেন না। আবার ছাত্রদলের যারা ছিলেন এখানে, যেহেতু অভিযোগটা তাদের দিকেই, তাদের সঙ্গে কথা বলছিলাম। বিশেষ করে একজন যুগ্ম আহ্বায়ক তিনি ছিলেন, তার সঙ্গে কথা বললাম যখন, তিনিও বিষয়টি অস্বীকার করলেন এবং বললেন যে ক্যাম্পাসে আজকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটেনি। তবে গণমাধ্যমের খবর আমরা যেমনটি দেখেছি যে ছাত্রশক্তির 2জন নেতাকে আজকে মারপিট করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। সব মিলিয়ে সারা দেশেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান যে উত্তেজনা, বিশেষ করে ঢাকা শহরের যেই প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজ, সেখানে একরকমের যে উত্তেজনা, সেই জায়গা থেকে আসলে এটি আসলে এই মুহূর্তে এরকম কোনো খবর এলেই সেটি আসলে সহজেই বিশ্বাসযোগ্য ব্যাপার বলেই মনে হচ্ছে। তবে চাক্ষুষ বা একেবারে কলেজ প্রাঙ্গণে এসে সেরকম কোনো পরিস্থিতি কিংবা এরকম কোনো ঘটনা ঘটলে সেখানে একটা থমথমে পরিবেশ বিরাজ করার যে ব্যাপারটি, সেটি আসলে নেই। বরং আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা লেন্সে যেই ভদ্রলোক এই মুহূর্তে গেটটি খুলে দিচ্ছেন, এখানে নিয়মিত দায়িত্ব পালন করেন, তার সঙ্গেও যখন কথা বলছি তিনিও এই বিষয়ে আসলে কোনো সদুত্তর কিংবা এই বিষয়ে তিনি জানেন না বলেই আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে তিতুমির কলেজের পরিবেশ আপাতত, অন্তত এই মুহূর্তে, যেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সঙ্গে আমি কথা বলছি, সেই মুহূর্ত পর্যন্ত বেশ শান্ত এবং কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো শঙ্কা বা সম্ভাবনা অন্তত এই মুহূর্তে নেই বলেই মনে হচ্ছে। তবে চলমান যে উত্তেজনার পরিস্থিতি সারা দেশের সমস্ত রকমের ক্যাম্পাসে, সেই জায়গা থেকে তো খানিকটা শঙ্কা বা চিন্তার জায়গা। আপনাকে ধন্যবাদ তাজনুর। গতকালের সংঘর্ষের পর রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসার আবাসিক হলে প্রবেশ করতে না পারার অভিযোগ করেছেন মাদ্রাসা ছাত্র শিবিরের নেতাকর্মীরা। সকালে হলে প্রবেশের উদ্দেশ্যে গেলে বকশীবাজার মোড়ে পুলিশ সদস্যরা তাদের আটকে দেন বলে অভিযোগ করেন তারা। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের কাছে শিক্ষার্থীরা বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশ তাদের হলে প্রবেশের অনুমতি দিচ্ছে না। তাদের দাবি, গতকাল থেকে তারা হলের বাইরে অবস্থান করছেন। কাল অনেকের পরীক্ষা থাকায় হলে অবস্থান করা জরুরি, কিন্তু সেখানে প্রবেশ করতে না পারায় তারা উদ্বেগে রয়েছেন। অন্যদিকে পুলিশ জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল থেকে সারা রাত আমরা রাস্তায় আছি, এক কাপড়ে আমরা দাঁড়ায় আছি। আমরা হলে প্রবেশ করতে চাচ্ছি, কিন্তু আমাদের হল প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদের হলে ঢুকতে দিচ্ছে না। আমরা এটার কারণ সুস্পষ্ট এখনো জানি না যে আমাদের কি জন্য ঢুকতে দিচ্ছে না। গণনিরাপত্তা রক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য এখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের নিয়ন্ত্রণে রয়েছে সম্পূর্ণ পরিস্থিতি। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণজামায়াত কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র শিবির। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সারা বাংলাদেশের জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, তাই এখন তারা ক্যাম্পাস দখলে নেমেছে। ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ক্যাম্পাসকে যদি আবার আগের মতো ছাত্রলীগ কায়দায় চালানোর চেষ্টা করা হয় তাহলে ছাত্রদলের পরিণতিও তাদের মতোই হবে। এ সময় শিবিরের অন্যান্য নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়েই ছাত্র শিবির ছাত্র দলের যে কোনো ধরনের অপচেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়ার জন্য যথেষ্ট। ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোমরা যদি এই সন্ত্রাসের পথ অব্যাহত রাখো, আমরা ছাত্রলীগের যেই পরিণতি করেছিলাম তার চেয়ে ভয়াবহ পরিণতি আমরা তোমাদের করব। ইসলামী ছাত্র শিবির সহনশীলতার পরিচয় দিচ্ছে। বারবার আমরা বলার চেষ্টা করছি তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, আমরা ক্যাম্পাসকে শান্ত রাখতে চাই, পূর্বের সেই ফ্যাসিবাদী বন্দোবস্ত ফিরিয়ে আর আনতে চাই না। মানুষ আর মানুষ, এত মানুষের এক কাতারে একাত্তা আন্দোলন কে দেখেছে কবে? সংঘাত আর সহিংসতার চূড়ান্ত রূপে পরিবর্তিত হয় বাংলাদেশ 2.0। স্লোগান, আন্দোলন, প্রতিবাদ আর লেগে থাকা রক্তের দাগে যবনিকা ঘটে স্বৈরাচারী
শাসন ব্যবস্থার। আন্দোলনের ব্যাপকতায় পৃথিবীর ইতিহাসে সরকার প্রধান সহ সংসদ সদস্য, স্পিকার, প্রধান বিচারপতি এমনকি জাতীয় মসজিদের খতিবও পালিয়ে যান। ৩৬ দিনের টানা আন্দোলনে যুক্ত হন বুদ্ধিজীবী, শিক্ষক, নানা শ্রেণী পেশার মানুষ ছাড়াও গৃহিণী, ইমাম, শ্রমিক সবাই। আন্দোলনে যুক্ত হওয়া আদতে সাধারণ কিন্তু প্রকৃতপক্ষে অসাধারণ মানুষদের কথাই জানাচ্ছেন আহমেদ রেজা। ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান। চব্বিশ মাস আগে ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ৩৬তম দিন, ইতিহাসের ৩৬ জুলাই। ৫ আগস্টে চূড়ান্ত আন্দোলনে স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন হলেও পুরো ৩৬ দিনই ছিল আন্দোলনের ব্যাপকতা। শুরুতে ছাত্র, পরে জনতার সমাগমে জুলাইয়ের প্রতিদিনই যেন রণক্ষেত্র। সেখানে এক একজন বিক্ষোভকারী যেন আলেকজান্ডার বা নেপোলিয়ন বেশে অটল যোদ্ধা। বুলেট আপনি দেখেছেন, বাবা মায়ের রাখতো না, অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না, তার কাঁপে না। শিক্ষার্থীদের উপর চরম আক্রমণে অতিষ্ঠ হয়ে শিক্ষকরা বিবেকের তাড়নায় জীবনের হুমকি জেনেও নেমেছিলেন রাজপথে। বলেছিলেন, এখন চুপ থাকা অপরাধ। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। সেই সময় আসলে এদেশের কোনো বিবেকবান মানুষ নীরব থাকতে পেরেছে সেটা আমি মনে করি না। সারা বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে যখন ভয়াবহ নির্যাতন নেমে এসেছিল, আমার শিক্ষার্থীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তখন আসলে একজন শিক্ষক হিসেবে নীরব থাকার কোনো সুযোগ ছিল না। আর তো কোনো পথ খোলা ছিল না। মানুষের কোন অবস্থাটা দাঁড়ালে মানুষ মৃত্যুকে আর পরোয়া করে না। যখন এটা সন্তান সমদের জীবনের হুমকি স্বরূপ দাঁড়ায়, তখন বোধহয় কোনো পিতা মাতাই বা অভিভাবকই সেটা মেনে নিতে পারে। আন্দোলনে নেমে পুলিশের অন্যায় আক্রমণে আহত কিংবা আটকের বিরোধিতা দেখেছে পুরো বিশ্ব। সুপারম্যানের মতো তরুণ নুসরাত পুলিশের গাড়ি থামিয়ে জানান দিয়েছে পুরো বাংলাদেশের শক্তি তার সাথে। আমাদের শরীরে তখন হচ্ছে গিয়ে একটা অন্যরকম শিহরণ জাগতো। আমরা প্রতিবাদের ভাষা খুঁজে পেতাম, শক্তি খুঁজে পেতাম। নেই ঢাল, নেই তলোয়ার, আছে শুধু বুক ভরা সাহস। তবুও যেন ইতিহাসের শক্তিমান যোদ্ধা তারাই। খোলা সড়কে পুলিশের গুলির মুখে হাতে থাকা টিন আর সামান্য ব্যারিকেডেই কাঁপন ধরিয়েছিল স্বৈর শাসকের। আমরা জানতাম না ৫ আগস্টে হাসিনা পতন হবে, সেটা আসলে জানা ছিল না। দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল সেই সময়, সেই সূত্রে আমরা চেয়েছিলাম এই দেশ স্বাধীন হোক। আমরা তো পিছনে ছিলাম অনেক, তো প্রশাসনের কিভাবে পিছনে নেওয়া যায়, আমরা আসলে কিভাবে একটু সামনে আগাতে পারি, একটা ঢাল হিসাবে একটা করতে পারি। তো এই সাহস জোগানোর জন্য আসলে মূলত এই টিনটা হাতে নেওয়া। ফুঁসে ওঠা ছাত্র জনতা রুখ পেকে কার সাধ্য আছে সেই রক্তচক্ষু উপেক্ষা করে তাদের যৌক্তিক দাবি অগ্রাহ্য করার? সেই অসীম এবং আদিম সাহসিকতাকে স্যালুট জানাতে প্রস্তুত পুরো বাংলাদেশ। রিকশা চালক সুজন যেন তাদেরই প্রতিনিধি। আমার এই স্যালুটের কারণ কি, কোনো ফেসিবাদ, কোনো স্বৈরাচার এই বাংলার জমিনে যেন আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সবাই ছাত্র জনতার পাশে থাকেন, আমি ছাত্র জনতার পাশে আছি। ৫ আগস্টের লং মার্চ টু ঢাকায় দাবি, অঙ্গীকার, দফা একটাই, সরকার পতন। কারফিউ ও ব্যারিকেড ভেঙে ভয়, গুলি প্রতিহত করে তৈরি হয় জনস্রোত। এক অবিশ্বাস্য ঐক্য মিছিলে মিলেছিল মানুষ, মানুষ আর মানুষ। সেখানে ছিল না কোনো রাজনৈতিক পরিচয়, পরিচয় একটাই, বাংলাদেশ। স্বৈরশাসনের পতনের মূল নায়ক এই এবং সেই সাধারণ মানুষের অংশগ্রহণ। শুধু ছাত্র নয়, পথে নেমেছিল মায়েরা, যারা এতদিন সন্তানকে ঘরে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। ছিলেন বাবারা, শহীদ পরিবারের সদস্যরা, শিক্ষক, শিক্ষিকা, চাকরিজীবী, শ্রমিক, ব্যবসায়ী, গার্মেন্টস মালিক, রিকশা চালক, সমাজের প্রতিটি স্তরের মানুষ। সবাই 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 এক কাতারে, এক লক্ষ্য, পরিবর্তন,
এক স্বপ্ন, নতুন বাংলাদেশ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের চরম মুহূর্তে পুরো দেশকে ইন্টারনেট ব্ল্যাকআউটে রেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ব্যবহার করতেন বিশেষ স্যাটেলাইট ইন্টারনেট। গণভবনের ছাদে বসানো হয়েছিল টাওয়ার ডাম্প। শুধু তাই নয়, ভুয়া জাতীয় পরিচয়পত্রে তোলা গোপন নম্বর তার স্যাটেলাইট ফোনে চালিয়েছেন শেষ মুহূর্তের সব যোগাযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিজিটাল ফরেনসিক টিম উন্মোচন করেছে শেখ হাসিনার সেই গোপন টেলিকম নেটওয়ার্ক আর পলায়ন পর্বের চাঞ্চল্যকর সব তথ্য। আখলাকুস সাফা জানাচ্ছেন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে ফুঁসে ওঠা রাজপথ, আন্দোলন দমাতে সারা দেশে নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউট। ডিজিটাল যোগাযোগের পথ বন্ধ করে চলে নির্মম হত্যাযজ্ঞ। সারা দেশ বিচ্ছিন্ন হলেও গণভবনে থামেনি ইন্টারনেটের গতি। বঙ্গবন্ধু স্যাটেলাইট বর্তমানে বাংলাদেশ স্যাটেলাইটের বিশেষ ব্যাকআপ ব্যবস্থায় চলে শেখ হাসিনার হাই স্পিড ইন্টারনেট। গণভবনের ছাদে বসানো হয় টাওয়ার ডাম্প। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রযুক্তি দল খুঁজে পেয়েছে তার অকাট্য প্রমাণ। নেট আমাদের বন্ধ হলো, বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে অল্টারনেশনে তার গণভবনে অ্যাভেলেবল নেট ছিল এন্টার টাইম। সে আউট অফ দ্য নেট ছিল না তখনকার সময়। যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা তো আপনার আকাশ টেলিভিশনের মতো উইদাউট কর্ড, খালি কনফিগারেশন রিলেটেড বিষয়। উনি কনফিগার করে ওনার হাই স্পিড নেট এনজয় করছে ওনার গণভবনে। 1 আগস্টে পরিস্থিতি বুঝে যান সাবেক প্রধানমন্ত্রী। 3 আগস্ট এক দফা ঘোষণার পর তার ফোন থেকে যোগাযোগ করা হয় অন্তত 70টি নম্বরে। এর মধ্যে 11টি নম্বরের নাম, ছবি ও এনআইডি থাকলেও বাস্তবে সেসব ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। ভুয়া রেজিস্ট্রেশন, মানে সিমটা আসলে কারেক্টেড না, গভর্নমেন্টের নাম্বার রেজিস্ট্রেশন এমন একজনের নামে, এখনো হয়তো সে নামেই আছে। 11টার ভিতরে 6টা লাইভ আছে, বাকি 5টা একটু বন্ধ আছে, ওরাও ঘটনার পর থেমে গেছে। 4 আগস্ট নিজের ব্যবহৃত ফোন নম্বরের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েন শেখ হাসিনা। যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নেন স্যাটেলাইট ফোন ও গণভবনের কর্মীদের ব্যক্তিগত নম্বর। স্যাটেলাইট ফোনেই সরাসরি যোগাযোগ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। আশ্রয় চান সাময়িক। At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. স্যাটেলাইট ফোনের আমরা একটা অস্তিত্ব পেয়েছি স্যাটেলাইট কানেক্টিভিটিতে, মানে একই সাথে স্যাটেলাইট ক্যারি আউট হয়েছে। দিল্লির সবুজ সংকেতের পর শুরু হয় চটজলদি পলায়ন পর্ব। বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা ও শেখ রেহানা পৌঁছান কুর্মিটোলার এয়ার মুভমেন্টে। সেখানকার ভিআইপি রুমে কাটানো 20 মিনিটে 2টি ফোন আলাপ সারেন তিনি। একটি বিদেশে থাকা মেয়ে পুতুলের নামে নিবন্ধিত নম্বর, কিন্তু নম্বরটি অ্যাক্টিভ ছিল দেশেই। আর অন্যটিতে কথা বলেন উড্ডয়নের ঠিক 1 মিনিট আগে। সূত্রগুলো বলছে 1 আগস্ট থেকেই স্বজনদের গোপনে দেশ ছাড়ার টেক্সট মেসেজ দিতে থাকেন শেখ হাসিনা, যদিও সব SMS এর ফরেনসিক শেষ হয়নি এখনো। শেখ হাসিনার যোগাযোগের সব তথ্যই মুছে দিয়েছিলেন গুমের মামলায় গ্রেফতার সাবেক সেনাকর্তা জিয়াউল আহসান। তার জলসিঁড়ির বাড়িতে তৈরি করেছিলেন নিজস্ব সার্ভার সিস্টেম। যে কোনো বিল্ডিংয়ে যে নর্মাল বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় তার থেকে কিন্তু বেশি বিদ্যুৎ সেখানে উনি অ্যালটমেন্ট নিয়েছিলেন জোর করে। তার মানে সেখানে উনি নিজস্ব একটা ডিজিটাল আর্কাইভিং বা ডিজিটাল আয়না ঘর। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। জুলাইয়ের আত্মত্যাগ ও গণ আকাঙ্ক্ষার স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হচ্ছে জুলাই স্মৃতিস্তম্ভ। সকালে মল চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর AVM ওবায়দুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে উপাচার্য বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর জন্য জুলাইয়ের আত্মত্যাগ সংরক্ষণ করা জরুরি। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সেই আহ্বান জানান শিক্ষকরা। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। এই শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ যেন আবার সেই কোনো ফেসিবাদ তৈরি না হয়। আমরা যেন এই দেশে বৈষম্যহীন সমাজ গড়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশে আমরা চাই, যে বাংলাদেশ হবে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AVM ওবায়দুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা জুলাই নিয়ে তাদের স্মৃতিচারণ করেন। সভায় জুলাই অভ্যুত্থানে শহীদ 5 পরিবারের সদস্যকে সম্মাননা জানানো হয়। শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দিলে ধরে নেওয়া হবে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ বিশৃঙ্খল করতে ইন্ধন দিচ্ছে, এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রাজধানীর কাঁঠালবাগান এলাকায় জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে শহীদদের জন্য দোয়া ও দুস্থদের খাবার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, ভারতের উচিত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া। এছাড়া ভারতে শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না উল্লেখ করে সজীব ভুঁইয়া বলেন, পৃথিবীর অন্যান্য দেশও বাংলাদেশের একজন ফাঁসির আসামিকে জায়গা দিবে না। আসিফ মাহমুদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও 2 বছর পরে এসেও স্বৈরাচারী ব্যবস্থার পতন হয়নি। শেখ হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে চাচ্ছে না, কারণ তাকে রাখার মধ্যে আর কোনো কূটনৈতিক পাওয়া না পাওয়ার বিষয় নাই। তিনি যেন কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা না করতে পারেন, এবং তিনি যদি সেটা করেন তাহলে কিন্তু এখানে এটা এভাবেই ধরে নেওয়া হয় যে ভারতের এক ধরনের ইন্ধনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকে বিশৃঙ্খল করার জন্য তিনি এই ধরনের কার্যক্রম করার সুযোগ ভারত তাকে দিয়ে থাকে। ফ্যাসিস্ট পতন ও ছাত্র জনতার বিজয়ের 2 বছর পূর্তি উপলক্ষে র্যালি করেছে সাংবাদিক সংগঠন BFUJ ও DUJ। সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয় র্যালি। এ সময় জুলাই আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান সাংবাদিকরা। একই সাথে জুলাইয়ে সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। বলেন, জুলাইয়ের অর্জন নষ্ট করতে দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্র চলছে, তাদের প্রতিহত করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান সংগঠন দুটি। সাংবাদিক নেতারা অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার উপর জোর করেন। রাজকে মাথা ছাড়া দিয়ে উঠছেন কোথাও কোথাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তারা পাচ্ছেন। আমরা হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমরা লড়াই করে হাসিনাকে দাঁড়িয়েছি। কেউ যদি এই ছাত্রদের খুনিকে বাংলাদেশ আবার পুনর্বাসন করতে চান, সাংবাদিক সমাজ করে বসে থাকবে না। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে রায়ের বাজার গণকবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। সকালে রায়ের বাজার গণকবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে তিনি বলেন, জুলাই আন্দোলনের সকল শহীদ ও আহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। আগামীতেও বিএনপি সরকার জুলাই যোদ্ধাদের পাশে থাকবে বলে জানান তিনি। এ সময় তিনি জুলাই গণ অভ্যুত্থানের 36 জুলাই সকলের মধ্যে যে একটি ঐক্য সুপ্রতিষ্ঠিত করে দিয়েছে সেটাকে ধরে রাখার আহ্বান জানান। পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিত ও পাহাড়ে অবৈধ অস্ত্র, চাঁদাবাজ এবং সন্ত্রাস দমনের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি জাতীয় সংসদে প্রধানমন্ত্রী 3 পার্বত্য জেলায় উপজাতিদের জন্য আয়কর মওকুফ করেছেন। এটা পার্বত্য এলাকার বাঙালিদের জন্য চরম বৈষম্যের ও হতাশার। অবিলম্বে কোটা ব্যবস্থা বাতিল অথবা সবার জন্য সমান অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয় সমাবেশ থেকে। বৃষ্টি আর উজানের ঢলে তিস্তার পানি বেড়ে আবারও প্লাবিত হতে শুরু করেছে নীলফামারীর নদী তীরবর্তী নিম্নাঞ্চল। এ নিয়ে চলতি মৌসুমে সপ্তমবারের মতো প্লাবনের ভোগান্তিতে তিস্তা পাড়ের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার রাত থেকেই বাড়তে থাকে তিস্তার পানি। সকালে ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করে নদীর পানি। এতে ডিমলা উপজেলার পূর্ব ছাতনায় টেপাখড়ি বাড়িসহ নিচু এলাকা প্লাবিত হয়েছে, ডুবেছে বাড়িঘর, ফসলি জমি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ কারণে এই 3 বিভাগের নদী তীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। ভারতের কেরালায় ভারী বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। বন্যা কবলিত এলাকা থেকে প্রায় 11,500 জনকে সরিয়ে ত্রাণ শিবিরে নেওয়া হয়েছে। রাজ্য জুড়ে উদ্ধার ও
ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করেছেন কেরালার মুখ্যমন্ত্রী ভিডি সতীশন। অন্যদিকে আসামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত 23টি এলাকা ছাড়া বাকি অঞ্চলের পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক হচ্ছে। এখন পর্যন্ত আসামে বন্যার প্রাণ হারিয়েছে 87 জন। ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের প্রায় সব দূরপাল্লার মিসাইল। ইরানের সাথে যুদ্ধে কার্যত সমস্ত PRSM ও ATACM ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে মার্কিন বাহিনী। এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরের পর এবার নতুন সংকট ওয়াশিংটনের সমর ভান্ডারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এসব তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। ইরানের সাথে দীর্ঘ 5 মাস ধরে চলা যুদ্ধে শত শত মিসাইল ছুড়েছে যুক্তরাষ্ট্র। বলা বাহুল্য, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত কিংবা জর্ডানের ঘাঁটি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ইরানের অভ্যন্তরের লক্ষ্যবস্তু টার্গেট করে মার্কিন সামরিক বাহিনী, যেখানে ব্যবহার করা হয় ATACMS, PRSM ও টমাহক মিসাইল। বেহিসাবি এমন হামলার ফলে বড় ধরনের সংকট তৈরি হয়েছে মার্কিন অস্ত্র ভাণ্ডারে। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন বলছে, দূরপাল্লার এসব ক্ষেপণাস্ত্রের মজুদের প্রায় পুরোটাই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কার্যত শেষ হয়ে গেছে PRSM ও ATACMS মিসাইল। বিষয়টি জানে এমন 3 সূত্রের বরাতে এই দাবি করা হয়। তবে এখন যুক্তরাষ্ট্রের হাতে ঠিক কয়টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে তা জানা যায়নি। নিরাপত্তা সূত্রগুলোর তথ্য বলছে, দূরপাল্লার এসব এক একটি ক্ষেপণাস্ত্রের দাম $10 লাখ বেশি। প্রতিবেদনে আরও দাবি করা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর দায়িত্বে থাকা সেন্ট্রাল কমান্ড স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের প্রায় সবই ব্যবহার করেছে। এমন অবস্থায় বিশ্বের অন্যান্য অঞ্চলে থাকা মজুদ থেকে সরবরাহ এনে ঘাটতি পূরণ করছে সেন্টকম। বিষয়টি নিয়ে জানতে চাইলে ATACMS, PRSM এবং থার্ডের নির্মাতা লকহিড মার্টিন কিংবা টমাহক মিসাইল ও প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের নির্মাতা রেথিয়ন কোনো মন্তব্য করেনি। তবে যুক্তরাষ্ট্রের এই 2 ধরনের ক্ষেপণাস্ত্রের মজুদ এতটা কমে যাওয়ার তথ্য আগে কখনো প্রকাশ্যে আসেনি। এমন অবস্থায় চীন বা রাশিয়ার সাথে কোনো সংঘাত দেখা দিলে ভুগতে পারে যুক্তরাষ্ট্র। অনিক রহমান, যমুনা নিউজ। আরও একবার গাজার আকাশ ভারী হয়ে উঠল স্বজনদের আহাজারিতে। ইসরায়েলের হামলায় মৃত্যুর প্রায় 3 বছর পর উদ্ধার হলো একই পরিবারের 112 জনের মরদেহ। মঙ্গলবার গণজানাজার পর একসাথে দাফন করা হয় তাদের। প্রিয়জনদের দেহাবশেষ শেষবারের মতো ছুঁয়ে দেখার অপেক্ষায় ছিলেন স্বজনরা। ফিলিস্তিনি পতাকায় মোড়ানো সারি সারি মরদেহ। গাজা সিটির সাবরা এলাকায় ইতিহাসের অন্যতম বৃহৎ গণজানাজা। প্রায় 3 বছর আগে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছিল গোটা একটি বংশ। একসাথে প্রাণ হারিয়েছিল আবু শ্রেয়া ও আল হুসাইনার বর্ধিত পরিবারের 3 শতাধিক স্বজন। হামলার এতদিন পর ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে 112 জনের মরদেহ। মঙ্গলবার একসাথে দাফন করা হয় মরদেহগুলো। 2023 সালের 22 নভেম্বরের সেই হামলার মুহূর্তেই পুরো পরিবারকে হারিয়েছিলেন লারা আবু শ্রেয়া। নিহত হন তার মা, 8 ভাই বোন, ভাতিজা ভাতিজি। স্বামী সন্তান নিয়ে তখন দক্ষিণ গাজায় ছিলেন লারা। পরিবারের বাকিরা ছিলেন বাড়িতে। হামলার খবর পেয়ে বারবার বোনকে ফোন করছিলেন, কিন্তু সাড়া মেলেনি। পরে জানতে পারেন পুরো ভবনটি ধসে সবাই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি লারা। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে মা, ভাই বোন, স্বজনদের মুখ। গণদাফনের আগের রাতে এক ফোঁটা ঘুমোতে পারেননি। নিজেকে প্রস্তুত করছিলেন প্রিয়জনদের শেষ বিদায় জানানোর জন্য। 3 বছর আগে আমাদের উপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়। 300 জনের বেশি মানুষ নিহত হন। তাদের একমাত্র অপরাধ ছিল নিজেদের ঘরে নিরাপদ থাকার চেষ্টা করা। যুদ্ধ চলাকালে মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। 3 বছর ধরে স্বজনরা অপেক্ষা করছেন অন্তত প্রিয় মানুষটির কবরটুকু যেন দিতে পারেন। সম্প্রতি সীমিত সরঞ্জাম নিয়ে টানা 17 দিন অভিযানের পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় মরদেহগুলো। স্বর্ণালংকার, অস্ত্র পাচারের চিহ্ন, পোশাকের সূত্র ধরে শনাক্ত করা হয় তাদের পরিচয়। আজ মনে হলো যেন প্রথমবারের মতো তাদের হারালাম। এতদিন পরও এই বিদায় নতুন করে বুক ভেঙে দিল। আমি ব্যাগটাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। তাদের শরীরের যে টুকরোই অবশিষ্ট থাকুক সেটুকুই বুকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম। স্বজন ও স্থানীয় বাসিন্দারা কাঁধে করে মরদেহগুলো নিয়ে যান পাশের কবরস্থানে। কান্না আর আহাজারিতে আবারও ভারী হয়ে ওঠে গাজার আকাশ।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে 8,000-এর বেশি মরদেহ। তবে ভারী যন্ত্রপাতির অভাবে খুব ধীর গতিতে চলছে উদ্ধার কাজ। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ব্রাজিলের সাও পাওলোর একটি রাসায়নিক কারখানায় জোরালো বিস্ফোরণে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে মঙ্গলবার শহরের মেট্রোপলিটন এলাকার একটি শহরে এই দুর্ঘটনা ঘটে। আশেপাশের বেশ কিছু বাড়ি থেকে প্রায় 150 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনী। প্রায় 30টি ইউনিট নিয়ে আগুন নেভাতে তৎপর হয় ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। গেল 1 মাসে হরমুজ প্রণালী দিয়ে 3 কোটি ব্যারেলের বেশি জ্বালানি সরবরাহ করেছে ইরাক, যা যুদ্ধপূর্ব স্বাভাবিক পরিমাণের 29%। আগে প্রতি মাসে গড়ে 10 কোটি 50 লাখ ব্যারেল তেল রপ্তানি করত বাগদাদ, যার বেশিরভাগই যেত বসরার নিকটবর্তী টার্মিনালগুলো থেকে। হরমুজ ছাড়াও ইরাক তুরস্ক পাইপলাইনের মাধ্যমে সরবরাহ হয়েছে আরও 70 লাখ ব্যারেল তেল রপ্তানি। এছাড়াও সিরিয়ার সাথে কিরকুক বানিয়াস পাইপলাইন নির্মাণের পরিকল্পনাও পর্যালোচনা করেছে ইরাক। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।